The escape of blood vessel, blood from its vessel through which it is passing. একটা ব্লাড ভেসেল ছাড়া তো ব্লাড কোথাও পাস করে না। সিট ডাউন। ব্লাড ভেসেল ছাড়া কি কোনো জায়গাতে ব্লাড পাস করে? নো। তাহলে যে ভেসেল দিয়ে ব্লাডটা যাচ্ছে তার বাইরে বেরিয়ে আসা প্রসেসটাকে আমরা বলি হেমোরেজ। তো তুমি বলো তো অ্যাকর্ডিং টু ডিউরেশন হেমোরেজকে আমরা কয় ভাগ করি? হোয়াট ইজ দ্যাট? প্রাইমারি, রিঅ্যাকশনারি আর সেকেন্ডারি। তুমি বলো হোয়াট ইজ রিঅ্যাকশনারি হেমোরেজ? 7 থেকে 14 দিন পরে। I am asking you what is reactionary hemorrhage? তুমি বলো হোয়াট ইজ রিঅ্যাকশনারি হেমোরেজ? পিছনে তুমি বলো। Hemorrhage that occur after 4 to 6 hours of primary hemorrhage is called reactionary hemorrhage. বাম পাশে তুমি বলো ওর অ্যান্সারটা কি কারেক্ট হয়েছে? তুমি বলো, জোরে বলো, আমি কানে কম শুনি, জোরে বলো। She is correct. You none is correct. যদি পড়াশোনা না করো তাহলে ক্লাসে আসার দরকার নেই। ক্লাসে এসে আমার মেজাজটা খারাপ করে দেওয়া বা তোমাদেরকে বিব্রত করার ইচ্ছা আমারও নাই, তোমাদেরও নিশ্চয়ই নাই নিজেদেরকে বিব্রত করার। পড়াশোনা করে আসলে ক্লাসে আসবা ফ্রম নেক্সট টাইম, আদারওয়াইজ ইউ হ্যাভ নো রাইট টু অ্যাটেন্ড দ্য ক্লাস। ওকে, সিট ডাউন। লুক অ্যাট দিস স্লাইড। আমরা হেমোরেজকে ক্লাসিফাই করি অ্যাকর্ডিং টু ডিপেন্ডিং অন দি নেচার অফ দি ভেসেল ইনভলভড, depending on the timing of hemorrhage, depending on the duration of hemorrhage, depending on the nature of bleeding, and depending upon the type of intervention. ঠিক আছে? তাহলে আমরা হেমোরেজকে ক্লাসিফাই করি ডিপেন্ডিং অন দি নেচার অফ ভেসেল ইনভলভড, ডিপেন্ডিং অন দি টাইমিং অফ দি হেমোরেজ, ডিপেন্ডিং অন দি ডিউরেশন অফ হেমোরেজ, depending on the nature of bleeding, and depending upon the time of intervention. Clear? আমরা আগে আলাপ করেছি ডিপেন্ডিং অন দি টাইমিং অফ হেমোরেজ। আমরা আগে গতদিন আলাপ করেছি প্রাইমারি, রিঅ্যাকশনারি অ্যান্ড সেকেন্ডারি হেমোরেজ। ডিউরিং দ্য নেচার অফ দি ভেসেল ইনভলভ, এটা আমরা আলাপ করেছি যে আর্টারিয়াল ব্লাড, venous blood and capillary blood. You see the picture, দেখো capillary, venous and artery. When blood comes from the artery, it is bright red in color, emits a jet sporting, মানে jet flow হবে, আর হবে কি can lead to severe blood loss, আর হচ্ছে কি open heart to control. তাহলে আর্টারিয়াল ব্লাডের ক্ষেত্রে এই চারটা জিনিস সত্য। ইন কেস অফ ভেনাস ব্লাড আমরা কি দেখছি যে ডার্কার রেড, স্টিডি অ্যান্ড কপিয়াস ফ্লো, কালার বিকাম ফার্দার ডার্কার উইথ অক্সিজেন ডিস্যাচুরেশন, আর হচ্ছে কি ইউজুয়ালি ইজি টু কন্ট্রোল। ঠিক আছে? কারণ ভেনাস ব্লাডটাকে আমরা ইজি টু কন্ট্রোল বলছি কেন? ভেন্স লাইজ সুপারফিশিয়াল ইন বডি প্লেন। ঠিক আছে? আমাদের বডিতে সব জায়গায় ভেনটা থাকছে সুপারফিশিয়াল, সো এটাকে আমরা প্রেশার দিয়ে বন্ধ করি, লাইগেট করি, কোয়াগুলেশন করি, যেটা করে ইজি টু অ্যাক্সেস। বাট আর্টারি সিন্স ইট ইজ ডিপ, ইট ইজ নট সো ইজি টু কন্ট্রোল। আর ভেনাস ব্লাডটাকে কোনো জেট ফ্লো থাকে না। ঠিক আছে? অ্যান্ড ব্লাডটা একটু ডার্কার ইন কালার এবং এই ব্লাডের ফ্লোটা স্টিডি হয়। আর্টেরিয়াল ব্লাডটা যেমন পালসেটিং হয়, আর এটা হচ্ছে স্টিডি। আর ক্যাপিলারি ব্লাডটা যেটা আসছে সেটা কি আসছে? স্লো অ্যান্ড ইভেন ফ্লো। এটা খুব স্লোলি ফ্লো করে এবং একদম কন্টিনিউয়াস একটা ফ্লো থাকে, ইভেন ফ্লো, এবং এটা অলসো ব্রাইট রেড ইন কালার বিকজ ক্যাপিলারি ইজ দি এন্ড ব্রাঞ্চ অফ আর্টারি। নাও অ্যাকর্ডিং টু দি টাইমিং অফ দি হেমোরেজ আমরা আগের দিন বলেছি প্রাইমারি, রিঅ্যাকশনারি অ্যান্ড সেকেন্ডারি। এই পিছনে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে প্রাইমারি হেমোরেজ কাকে বলছি? দ্যাট অকার্স অ্যাট দি টাইম অফ সার্জারি
or during the injury to the vessels, and it may be arterial, venous or capillary. হ্যাঁ, আমরা যদি একটা ইনজুরি হয়, আর্টারি কাটবে না ভেন কাটবে না ক্যাপিলারি কাটবে, এর তো কোনো গ্যারান্টি নেই, সব কিছুই ঘটতে পারে। আর হতে পারে কি মোর কমন ইন সার্জারি অন ম্যালিগনেন্সিস, যদি আমরা কোনো ম্যালিগনেন্ট কেসে সার্জারি করি তো সেক্ষেত্রে এই যে প্রাইমারি হেমোরেজটা বেশি হয়। নাও রিঅ্যাকশনারি হেমোরেজ, রিঅ্যাকশনারি হেমোরেজ ব্লিডিং উইথিন 24 hours, ইউজুয়ালি 4 to 6 hours অফ সার্জারি অর ইঞ্জুরি। এটা সার্জারি অর ইঞ্জুরি বলবো, হ্যাঁ, সার্জারি অর ইঞ্জুরির উইথিন 24 hours অফ প্রাইমারি হেমোরেজের পরে, যেটা 24 hours-এর মধ্যে ঘটে, ইউজুয়ালি 4 to 6 hours। বা তোমরা এক কথায় বলতে পারো ব্লিডিং উইথিন 24 hours অফ প্রাইমারি হেমোরেজ, ইউজুয়ালি 4 to 6 hours। সার্জারি অর ট্রমা। কজ ইজ, তাহলে কারণটা কি ঘটছে, যে আমার এখানে একটা সার্জারি করা হচ্ছে বা ট্রমা হলো, হেমোরেজটাকে আমি কন্ট্রোল করে আসলাম, তার 24 ঘন্টা পরে, দ্যাট ইজ দ্য প্রাইমারি হেমোরেজ যখন ঘটছে, সেটা কন্ট্রোল হয়েছে, তার 24 ঘন্টা পরে কেন আবার হেমোরেজ হচ্ছে? দি কজ স্লিপিং অফ লিগেচার, ডিসলসমেন্ট অফ ক্লট অর সিজেশন অফ রিফ্লেক্স স্পাজম। ক্লিয়ার? Cause of slipping of ligature, dislodgement of clot or cessation of reflex spasm, এইগুলোই হচ্ছে আমাদের কারণ ফর ডেভেলপমেন্ট অফ হেমোরেজ। ব্লিড স্টার্টস হোয়েন দেয়ার ইজ এ রেইজ ইন দি আর্টারিয়াল অর ভেনাস প্রেশার, এটাও হচ্ছে আরেকটা কারণ। আমরা যখন প্রাইমারি হেমোরেজ হয়েছে তখন হয়তো সেখানে একটু প্রেশারটা কম ছিল, আমরা একটু প্রেশার দিয়েছি, হট কম্প্রেস করেছি, ব্লিডিংটা বন্ধ ছিল। পরে যখন আর্টারিয়াল আর ভেনাস প্রেশারটা বেশি হয়েছে তখন সেখানে ক্লটগুলো ডিসলসমেন্ট হয়ে আবার ব্লিডিং শুরু হয়েছে। তাহলে দিজ আর দি ফ্যাক্টস রিগার্ডিং দ্য রিঅ্যাকশনারি হেমোরেজ। ব্লিডিং উইথিন 24 hours অফ প্রাইমারি হেমোরেজ, কজেস is slipping of ligature, dislodgement of clot or cessation of reflex spasm. আরেকটা কারণ কি আছে, ব্লিড স্টার্টস when there is a raise in the arterial or venous pressure। তাহলে এটা কিন্তু রিটেনেও কোশ্চেন থাকে, হঠাৎ দ্য কজেস অফ রিঅ্যাকশনারি হেমোরেজ। ঠিক আছে, তাহলে আমাদের এটা রিঅ্যাকশনারি হেমোরেজটা জানা হলো। নাও সেকেন্ডারি হেমোরেজ, উই হ্যাভ রিড প্রাইমারি রিঅ্যাকশনারি, নাও ইট ইজ সেকেন্ডারি হেমোরেজ। Hemorrhage that occurs after 7 to 14 days of surgery. Cause is slapping of vessel due to infection, pressure necrosis or malignancy. তাহলে যদি তোমাকে কোশ্চেন করা হয় হোয়াট ইজ সেকেন্ডারি হেমোরেজ, ইউ শুড গিভ অ্যান্সার দ্যাট দি হেমোরেজ অকার্স আফটার 7 to 14 days অফ প্রাইমারি হেমোরেজ অর সার্জারি। ঠিক আছে, কজ ইজ স্লাপিং অফ ভেসেল ডিউ টু ইনফেকশন, প্রেশার নেক্রোসিস অর ম্যালিগন্যান্সি। প্রেশার নেক্রোসিসটা কী জিনিস আগের দিন আমি বলেছিলাম, যে হয়তো কোনো অপারেশন ফিল্ডে আমরা যখন ক্লোজ করে এসেছি সেখানে একটা ড্রেন টিউব রেখে এসেছি, এই ড্রেনেজ টিউবটা যখন আমরা বের করে নিয়ে এসেছি এক্সটেরিয়রে, হয়তো বা কোনো ভেসেলের উপর দিয়ে এটা এসছে, এবং গ্র্যাজুয়ালি ডিউ টু দি ফ্রিকশন অফ দি ভেসেল উইথ দি ড্রেনেজ টিউব, হয়তো অ্যাট টাইমস দি ভেসেল ওয়াল বিকাম স্ল্যাপ আউট। ঠিক আছে, এটাকে আমরা বলছি সাধারণত প্রেশার নেক্রোসিস। প্রেশার নেক্রোসিস হয়ে ওখান থেকে ভেসেলটা স্ল্যাপ আউট হয়ে গেছে। আর হচ্ছে ম্যালিগন্যান্সিস, দ্যাট ইজ কোনো ম্যালিগন্যান্ট লেশনে যদি আমরা সার্জারি করে থাকি, হয়তো আমরা ওই সময় প্রাইমারি কন্ট্রোল করে আসতে পেরেছি, বাট লেটার অন ওই জায়গাটা স্ল্যাপ আউট হয়ে যায়, ব্লিডিং হচ্ছে। এক্সাম্পল যদি বলা হয় তখন কমন আফটার হেমোরয়েড সার্জারি, জিআই সার্জারি অ্যান্ড অ্যাম্পুটেশন। যদি বলা হয় যে তোমার সেকেন্ডারি হেমোরেজ কখন কখন পাওয়া যায়, দু একটা এক্সাম্পল বলো, তাহলে বলবা যে হেমোরয়েড সার্জারিতে হতে পারে, জিআই সার্জারিতে হতে পারে, আর অ্যাম্পুটেশনে পাওয়া যেতে পারে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু ডিউরেশন উই ক্লাসিফাইড হেমোরেজ অ্যাট অ্যাকিউট হেমোরেজ অ্যান্ড ক্রনিক হেমোরেজ। অ্যাকর্ডিং টু ডিউরেশন উই ক্লাসিফাইড ইট into acute hemorrhage that occurs suddenly. As per example, ruptured esophageal varix due to portal hypertension. How to
অ্যাম্পু, হ্যাঁ বোঝো নাই? যদি তোমাদেরকে বলা হয় যে গিভ সাম এক্সাম্পলস হোয়ার সেকেন্ডারি হেমোরেজ কমনলি অকার্স, তুমি বলো যে হেমোরয়েড সার্জারি হলে সেখানে আমরা পেতে পারি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সার্জারি হলে পেতে পারি, এবং যখন আমরা অ্যাম্পুটেশন করি। ডু ইউ নো হোয়াট ইজ অ্যাম্পুটেশন? নো, ইয়েস। অ্যাম্পুটেশন মিন্স হোয়েন পোর্শন অফ দি লিম বিকাম এক্সাইজড। হয়তো হাতের এখান থেকে কেটে বাদ দেওয়া হলো, ইট ইজ কল্ড অ্যাম্পুটেশন। পায়ের কোনো অংশ কেটে বাদ দেওয়া হলো, দিস ইজ কল্ড অ্যাম্পুটেশন। ক্লিয়ার? তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সার্জারি, হেমোরয়েড সার্জারি, হেমোরয়েডটা কী বোঝো তো? আচ্ছা, অ্যান্ড হচ্ছে অ্যাম্পুটেশন। আচ্ছা, অ্যাকর্ডিং টু ডিউরেশন, অ্যাকিউট হেমোরেজ, ক্রনিক হেমোরেজ। হোয়াট ইজ অ্যাকিউট হেমোরেজ অ্যান্ড হোয়াট ইজ ক্রনিক হেমোরেজ? অ্যাকিউট হেমোরেজ দ্যাট অকার সাডেনলি। ধরো তুমি আমি একটা ভালো মানুষ, আমরা চলছি ফিরছি কাজ করছি, হঠাৎ করে আমার ব্লিডিং শুরু হলো, দিস ইজ কল্ড অ্যাকিউট হেমোরেজ। এবং কেন হলো? সে ধরো একটা এক্সাম্পল, আমার একটা ইসোফেজিয়াল ভেরিক্স আছে। ইসোফেজিয়াল ভেরিক্স মানে ইসোফেগাসের ওখানে ভেনগুলো থাকে, ডাইলেটেড হয়ে যায় ডিউ টু পোর্টাল হাইপারটেনশন। এটা পরে আরও পড়বে, এখন শুধু তোমার নামটা জেনে রাখো যে ডিউ টু রাপচার অফ ইসোফেজিয়াল ভেরিক্স সাডেনলি প্রচুর ব্লাড আসা শুরু হয়ে গেল। অনেকে দেখো নাকে সব ভালো আছে, হঠাৎ করে নাকের ভিতর দিয়ে ব্লিডিং শুরু হলো, যেটাকে আমরা বলি এপিস্ট্যাক্সিস। এগুলো হলো এক্সাম্পল অফ অ্যাকিউট হেমোরেজ। কোনো কারণ নাই, আমরা গা কাটি নাই, কিছু করে নাই, বাট সাডেনলি ব্লিডিং শুরু হয়ে গেল, অ্যাকিউট হেমোরেজ। তারপর ধরো একটা একটুপিক প্রেগনেন্সি হয়েছে টিউবের ভিতরে, সাডেনলি এটা বাস্ট করলো, প্রচুর হেমোরেজ শুরু হয়ে গেল। এইগুলো হলো দিস আর দ্য এক্সাম্পলস অফ অ্যাকিউট হেমোরেজ। আর হচ্ছে ক্রনিক হেমোরেজ। ক্রনিক হেমোরেজ অ্যাজ দি নেম ইন্ডিকেটেড, যে কোনো ক্রনিক ডিজিজ প্রসেসের কারণের জন্য যদি সেখানে হিল হয়, একটা উন্ড সেখানে আছে, দেখা গেল যে আজকে একটু ব্লিডিং হয়েছে, আমরা ড্রেসিং করছি, কমে গেছে, দুদিন পরে আবার একটু ব্লিডিং হলো, এইগুলোকে আমরা সাধারণত বলি ক্রনিক হেমোরেজ। নাও অ্যাকর্ডিং টু দি নেচার আমরা এটাকে ভাগ করি কীভাবে? এক্সটার্নাল হেমোরেজ অর রিভিলড, ইন্টারনাল হেমোরেজ অর কনসিলড। এক্সটার্নাল হেমোরেজ অ্যাজ দি নেম ইন্ডিকেটেড, যে ব্লিডিংটা আমরা বাইরে চোখে দেখতে পাচ্ছি, দ্যাট ইজ কল্ড এক্সটার্নাল হেমোরেজ। আমাদের এখানে গা কেটে গিয়েছে, ছুলে গিয়ে মানে ছিঁড়ে গিয়েছে, সেখান থেকে ব্লিডিং হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ হলো এক্সটার্নাল হেমোরেজ। তো এক্সটার্নাল হেমোরেজ অর রিভিলড হেমোরেজ, এক্সটার্নাল অর ভিজিবল ব্লিডিং সাধারণত সফট টিস্যু ইঞ্জুরি হলে হয়, ব্লিডিং ফ্রম লিম ভেসেলস, উন্ড, নোজ এটসেট্রা। যে ব্লিডিংটা এক কথায় আমরা বাইরে দেখতে পাই, দ্যাট ইজ কল্ড এক্সটার্নাল হেমোরেজ। নাও কনসিলড হেমোরেজ, সেটা কি জিনিস? কনসিলড মানে কি? যেটা লুকায়িত থাকে। হেমোরেজ হয়েছে বাট আমরা দেখতে পাচ্ছি না, দিস ইজ কল্ড কনসিলড হেমোরেজ। ঠিক আছে? যেমন ধরো তুমি একটা আঘাত পেয়েছো, আঘাত পেয়ে জায়গাটা ফুলে উঠেছে, ওখানে কেন ফুলে উঠেছে? ওর ভিতরে ব্লাড ভেসেল ছিঁড়ে যায়, ওখানে ব্লাড জমা হয়েছে, যেটাকে আমরা বলি হেমাটোমা। ইট ইজ এ এক্সাম্পল অফ কনসিলড হেমোরেজ। তোমার একটোপিক প্রেগনেন্সি ছিল, রাপচার হয়ে গেছে, হিউজ ব্লিডিং হয়েছে, ইট ইজ এ এক্সাম্পল অফ কনসিলড হেমোরেজ। যেটা হেমোরেজ হয়েছে, অল এভিডেন্স আছে, বাট তুমি চোখে দেখতে পাচ্ছ না। ঠিক আছে? ইসোফেজিয়াল ভেরিক্স রাপচার করেছে, ব্লাডটা নিচে নেমে গেছে, আমরা দেখতে পাইনি, বাট ব্লিডিং হয়েছে, এভিডেন্স আছে, তাহলে এটা হচ্ছে কনসিলড হেমোরেজ। তাহলে ইন্টারনাল আর ইনভিজিবল ব্লিডিং, দ্যাট ইজ ব্লান্ট অফ পেনিট্রেটিং ট্রমা, হলো মে রিমেইন কনসিলড অ্যাজ ইন রাপচার্ড স্প্লিন অর লিভার। কনসিলড হেমোরেজ মে বিকাম রিভেলড অ্যাজ ইন হেমাটেমেসিস অর মেলিনা ইন পেপটিক আলসার ব্লিডস। তো আগে যেটা বলছিলাম যে তোমার পেপটিক আলসার ডিজিজ আছে, সেখান থেকে ব্লিডিং হয়েছে, এভিডেন্স আছে ব্লিডিং হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এই লেভেল পর্যন্ত এটা হচ্ছে কনসিলড হেমোরেজ। বাট দেখা গেল সাডেনলি পেশেন্টটাকে ব্লাড ভমিট শুরু করলো, তো রক্তটা বাইরে বেরিয়ে আসলো, তখন কিন্তু আর কনসিল থাকলো না। অথবা ওর পায়খানা, কালো পায়খানার সাথে রক্ত বেরিয়ে গেল, তখনও কিন্তু আর কনসিল থাকলো না। বা হঠাৎ করে তুমি একটা ট্রমা পেয়েছো, তোমার লিভার বা স্প্লিনটা ল্যাচারেটেড হয়ে গেছে, সেখানে হিউজ ব্লিডিং হয়েছে, পেটের ভিতরে ব্লাড আছে, আমরা এভিডেন্স পাচ্ছি যে ব্লাড আছে, বাট আমরা দেখতে পাচ্ছি না, এই লেভেল পর্যন্ত ইট ইজ কনসিলড হেমোরেজ।